ওয়েলকাম টু WBCS অ্যাট ইজ। আজকে আমরা পড়ব আমাদের ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। সেশনটাকে আজকের লেসনটা তোমরা লাস্ট অবধি শোনো, এ বিষয়ে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা কোনো দিন থাকবে না। আর যে জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধা হবে আরেকবার ব্যাকওয়ার্ড করে শুনে নেবে, তাহলে তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের গণপরিষদ কর্তৃক যখন 26শে নভেম্বর 1949 সালে সংবিধানকে এনঅ্যাক্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, সেই সময়ের সংবিধানের থেকে আজকের আমাদের যে সংবিধান তার একটা অনেক বড় পার্থক্য রয়েছে সাথে। কারণ হচ্ছে সেই সময় যে সংবিধানটা 26শে নভেম্বর 1949 সালে এনঅ্যাক্ট করা হয়েছিল, আজকের সংবিধানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ অনেকগুলো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই পরবর্তীকালের বছরগুলো গেছে। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনগুলোকে উল্লেখ করছি, যেমন 7th, 42nd, 44th, 73rd, 74th, 97 এবং 101st। এই অ্যামেন্ডমেন্টগুলোর মাধ্যমে আমাদের ভারতের মূল যে সংবিধানটা ছিল 26শে জানুয়ারি 1950 সালে যেটা লাগু হয়েছিল, তার একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ হয়েছে। সাবস্টেন্সিয়াল চেঞ্জ মানে হচ্ছে অনেকটা চেঞ্জ, অনেকটা পরিমাণ চেঞ্জ। এদের মধ্যে আবার 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1976 সালে হয়েছিল, সেটা তো আবার মিনি কনস্টিটিউশন নামে পরিচিত। অর্থাৎ এই সংবিধান সংশোধনটার মধ্যে ভারতের সংবিধানের অনেক কটা পোর্শনের সংশোধন হয়েছিল, সেই কারণে এটাকে মিনি কনস্টিটিউশন বলে। এক্ষেত্রে আমি তোমাদের একটা কেসের নাম উল্লেখ করছি, কেশবানন্দ ভারতী কেস 1973। আমি এই কেসের নামটা এখানে কেন উল্লেখ করছি, কারণ এই কেসের মাধ্যমে বলা হয়েছিল যে পার্লামেন্ট তো সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না। এটাই কেশবানন্দ ভারতী কেস 1973 সালে বলা হলো। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট। এবার হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো। এই ভিডিওতে যদি আমি বেসিক স্ট্রাকচার বোঝাতে যাই, তাহলে ভিডিওটা আননেসেসারি লেন্দি হয়ে যাবে। চলো আমরা ফিচার্সগুলো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংবিধান। দেখো, আমেরিকাতে মাত্র 7টা আর্টিকেল আছে, আমাদের আমেরিকার সংবিধানে মাত্র 7টা আর্টিকেল। ওকে, অস্ট্রেলিয়ার সংবিধানে মাত্র 128টা আর্টিকেল, কিন্তু আমাদের ভারতের সংবিধানে দেখো 395টা আর্টিকেল, যেটা বর্তমানে যার সংখ্যা হচ্ছে 448। তোমাদের মাথায় যদি এবার প্রশ্ন আসে যে যদি 395টা আর্টিকেল তখন ছিল, এখন 448টা আছে, তাহলে এখন আমরা 448টা সংখ্যায় দেখি না কেন? সংবিধান প্রণেতারা এখন বর্তমানে যে সংবিধানটা যারা সংবিধান সংশোধনগুলো যে পার্লামেন্টটা করছে, এই মূল সংখ্যাটাকে অর্থাৎ 395 সংখ্যাটাকে ধরে রাখার জন্য এর পরবর্তীকালে যে সংশোধনের মাধ্যমে যে যে ধারাগুলোকে ইনসার্ট করা হয়, সেগুলো অ্যালফাবেটিক্যাল আকারে করা হয়। তোমাদের একটা ছোট উদাহরণ দিচ্ছি, যেমন ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু মূল সংবিধানে ছিল না, পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে ইনসার্ট করা হয়। তাই ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেলের সংখ্যা কত? 395টা আগে ছিল, তাহলে ফান্ডামেন্টাল ডিউটি আমি পরে ঢোকালাম, তাহলে 396 নাম্বার দিয়ে দিই না। ফান্ডামেন্টাল ডিউটির নাম্বার হচ্ছে 51A নম্বর ধারা। অর্থাৎ এভাবেই সংবিধানের নতুন নতুন আর্টিকেল ইনসার্ট হতে গেছে, কিন্তু সংবিধানের কিন্তু ধারাটা সেই 395 থেকেছে, কারণ নতুন ধারাগুলোকে অ্যালফাবেটিক্যাল আকারে সংবিধানে ইনসার্ট করানো হয়েছে। ওকে, এই যে আমাদের ভারতবর্ষের সংবিধান যে সব থেকে লেন্দিয়েস্ট, এটার 4টে ফ্যাক্টর রয়েছে। দেখো, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ভারতবর্ষ অনেক ভাস্ট একটা কান্ট্রি, সংবিধানের পুরো ভারতবর্ষের জন্য একটা সংবিধান ক্রিয়েট করতে হবে, এটা একটা সংবিধান লেন্দিয়েস্ট হওয়ার একটা কারণ। হিস্টোরিক্যাল ফ্যাক্টর, আমরা জানি আমাদের ভারতবর্ষের যে বর্তমান সংবিধান, সেটা নেওয়া হয়েছে মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এটা নিজেই অনেকটা বড় ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নিজেই 321টা আর্টিকেল সম্বলিত ছিল, তাই ওটা থেকে নেওয়ার জন্য ভারতের বর্তমান সংবিধানটা অনেক বড় হয়ে গেছে, অবভিয়াসলি রিজন। এবার তোমরা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সম্পর্কে জানতে চাও, তাহলে পলিটির যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটার মধ্যে। সিঙ্গেল কনস্টিটিউশন, পুরো ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্যের জন্য একটাই কনস্টিটিউশন, সেটা একটা কারণ আমাদের ভারতের সংবিধানটা সব থেকে বৃহৎ সংবিধান পৃথিবীর মধ্যে। ডমিনেন্স অফ লিগাল লুমিনারিস ইন দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ লিগাল লুমিনারিস মানে হচ্ছে আইনজীবী, লুমিনারিস মানে জ্যোতিষ্ক, আইনি জ্যোতিষ্ক, অর্থাৎ যারা আইনের খুঁটিনাটি বোঝে। আইন বিশেষজ্ঞরা কিরকম হয়, একটা জিনিসকে ওভারঅল দেখার সাথে সাথে সেই জিনিসটার একদম
খুঁটিনাটি দিকগুলোকে নিয়েও কিন্তু ওনারা আলোচনা করেন। এই একটা কারণও কিন্তু, এটা একটা কারণ যে আমাদের ভারতের সংবিধানটা পৃথিবীর মধ্যে সব থেকে বড়। নেক্সট ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। আমাদের ভারতের সংবিধানকে আমরা যুক্তরাষ্ট্রীয় বলবো নাকি এককেন্দ্রিক বলবো, কোনটা বলবো দেখে নেওয়া যাক। দেখো, যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি? যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো হচ্ছে দুটো গভর্নমেন্ট, কেন্দ্রে একটা রাজ্যে একটা। ভারতে রয়েছে ডিভিশন অফ পাওয়ার, অর্থাৎ পার্লামেন্ট আলাদাভাবে কাজ করবে স্বতন্ত্রভাবে, জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা আলাদাভাবে কাজ করবে স্বতন্ত্রভাবে। ইয়েস, এটাও আমাদের ভারতবর্ষে রয়েছে, আর্টিকেল 50। রিটেন কনস্টিটিউশন, হ্যাঁ ভারতবর্ষে লিখিত সংবিধান রয়েছে। রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট তো যে কোনো সংবিধানের ক্ষেত্র সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। তাহলে অবশ্যই একটা রিজিডিটি মানে কঠোরতা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, বিচার বিভাগের স্বাতন্ত্র্য রয়েছে। বাইক্যামেরালিজম মানে হচ্ছে রাজ্যসভা লোকসভা, আর স্টেটে হচ্ছে বিধানসভা বিধান পরিষদ। এই সমস্ত ফিচার ফেডারালিজমের ফিচার, এগুলো ভারতবর্ষে রয়েছে। চলো এবার ইউনিটারি ফিচার্সগুলো দেখে নেওয়া যাক। স্ট্রং সেন্টার, ইয়েস এটা ভারতবর্ষে রয়েছে। সিঙ্গেল সিট কনস্টিটিউশন, অর্থাৎ পুরো ভারতবর্ষের জন্য একটি কনস্টিটিউশন ভারতবর্ষে রয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও কিংবা রাজস্থানের বাসিন্দা হও কিংবা তামিলনাড়ুর বাসিন্দা হও কিংবা জম্মু কাশ্মীরের বাসিন্দা হও, ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি ভারতের নাগরিক, সিঙ্গেল সিটিজেনশিপ। ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ পার্লামেন্ট 368 নম্বর ধারা বলে সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে সক্ষম। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অর্থাৎ প্রথমে মাথার উপর সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে সাবঅর্ডিনেট কোর্টস, এমার্জেন্সি প্রভিন্সেস এবং অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার। এই সমস্ত বৈশিষ্ট্য ভারতের রয়েছে। তাহলে আমরা ভারতকে যুক্তরাষ্ট্রীয় বলবো নাকি এককেন্দ্রিক বলবো? দেখো, এই ফেডারেশন কথাটা কিন্তু আমাদের সংবিধানে কোথাও উল্লেখ করা নেই, বরং আমাদের ভারতবর্ষের সংবিধানে 1 নম্বর ধারাতে ভারতবর্ষকে একটা ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ রাজ্যসমূহের ইউনিয়ন হিসেবে বর্ণনা করা রয়েছে। ভারতবর্ষের সংবিধানের এই ইউনিক ফিচারগুলোকে লক্ষ্য করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আমাদের ভারতবর্ষের সংবিধানকে কি কি নামে উল্লেখ করেছে সেটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে, আমি লিখে দিয়েছি, তোমরা এটা পড়ে নিতে পারো। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। যেমন একটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, বার্গেনিং ফেডারালিজম, কে বলেছেন? মরিস জোন্স। নেক্সট একটা গুরুত্বপূর্ণ ফিচার আমাদের ভারতের সংবিধানের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ব্রিটেনের সংবিধান থেকে আমরা এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে ভারতের সংবিধানে অ্যাডপ্ট করেছি। ওকে, এবং এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট, অর্থাৎ যে গভর্নমেন্টটা সংসদের কাছে দায়বদ্ধতা আছে, যার যে খারাপ কাজ করলে সংসদের কাছে অর্থাৎ পার্লামেন্টের কাছে তাকে জবাবদিহি করতে হবে। কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। হোয়াট ইজ দ্য মিনিং অফ কালেকটিভলি রেসপন্সিবল? কালেকটিভলি রেসপন্সিবল মানে হচ্ছে প্রাইম মিনিস্টার এবং তার আন্ডারে রয়েছে মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার মধ্যে যদি কোনো একজনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে পুরো মন্ত্রিসভা পড়ে যাবে, কারণ একজন যদি ভুল করে তাহলে পুরো মন্ত্রিসভাকে জবাবদিহি করতে হবে লোকসভার কাছে। এটাকেই বলা হয় কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। নেক্সট একটা গুরুত্বপূর্ণ ফিচার আমাদের ভারতের সংবিধানের, সেটা হচ্ছে সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। পার্লামেন্টারি সোভারেনিটি মানে হচ্ছে সংসদের সার্বভৌমত্ব এবং জুডিশিয়াল সুপ্রিমেসি মানে হচ্ছে বিচার বিভাগের স্বাতন্ত্র্য। দেখো, এই যে আমাদের পার্লামেন্টারি সভারেনিটি রয়েছে এটা আমরা ব্রিটিশদের কাছ থেকে অ্যাডপ্ট করেছি, মানে ব্রিটিশ পার্লামেন্ট থেকে নিয়েছি। আর জুডিশিয়াল সুপ্রিমিজম এই কনসেপ্টটাকে আমরা নিয়েছি আমেরিকার সুপ্রিম কোর্ট থেকে। আশা করি আই এম ক্লিয়ার। দেখো, এই যে পার্লামেন্টের সোভারেনিটির অর্থ কি? পার্লামেন্টের সোভারেনিটি মানে পার্লামেন্টের স্বাতন্ত্র্য। এটার মানে কি? পার্লামেন্টের স্বাতন্ত্র্য মানে হচ্ছে যে পার্লামেন্ট 368 নম্বর ধারা বলে সংবিধানের যে কোনো অংশে সংশোধন করতে সক্ষম, বেসিক স্ট্রাকচার ছাড়া। এবং জুডিশিয়াল সুপ্রিমেসি মানে বিচার বিভাগের স্বাতন্ত্র্যের অর্থ কি? বিচার বিভাগের স্বাতন্ত্র্যের অর্থ হচ্ছে যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে যে যে আইনগুলো প্রণয়ন করছে সেগুলো যদি মৌলিক অধিকার বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনগুলোকে বাতিল করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 13। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ পাওয়ার। দেখো, নেক্সট ইম্পর্টেন্ট ফিচার আমাদের ভারতের সংবিধানের হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি।
দেখো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি তো আমরা আগেই দেখলাম যে আমাদের ভারতের যদি পার্লামেন্ট যে আইনগুলো করছে সেটা যদি মৌলিক অধিকার বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনগুলোকে বাতিল করতে পারে। কিন্তু ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে কি? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে হচ্ছে মাথার উপরে থাকবে সুপ্রিম কোর্ট, যাকে আমরা বলবো অ্যাপেক্স কোর্ট, APEX, অ্যাপেক্স কোর্ট। অ্যাপেক্স কোর্ট মানে হচ্ছে মাথার উপরে সর্বোচ্চ সীমা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আন্ডারে যতগুলো হাইকোর্ট রয়েছে তারা থাকবে। হাইকোর্টের আন্ডারে থাকবে অন্যান্য সাবঅর্ডিনেট কোর্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট এবং আদার লোয়ার কোর্ট মানে জেলা জজ আদালত। নেক্সট গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে আবার সব থেকে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। দেখো মৌলিক অধিকারটা আমাদের ভারতের সংবিধানের পার্ট 3-তে রয়েছে, যেটা আমাদের ভারতের নাগরিকদের 6টা মৌলিক অধিকারকে গ্যারান্টি মানে স্বীকৃতি প্রদান করে। এই মৌলিক অধিকারটা সম্পর্কে আমরা ভবিষ্যতে অন্য একটা ভিডিওতে ইন ডিটেলস ডিসকাশন করব। এখন তোমরা এখানে ওভারঅল দেখো 6টা মৌলিক অধিকার কি কি, চলো দেখে নেওয়া যাক। রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার 14 থেকে 18। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার 19 থেকে 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 and 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল 25 থেকে 28। রাইট কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার 29-30। কালচারাল অ্যান্ড কনস্টিটিউশনাল রিমেডিস আর্টিকেল 32। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার আর্টিকেল 32। আচ্ছা, আমাদের ভারতের সংবিধান প্রণেতারা এই ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে সংবিধানে প্রদানের সাথে সাথে কি বোঝাতে চেয়েছেন, কি আপহোল্ড করতে চেয়েছেন, অর্থাৎ কোন ধারণাটাকে তুলে ধরতে চেয়েছেন এই ফান্ডামেন্টাল রাইটসটাকে সংবিধানে ইনসার্ট করানোর মাধ্যমে। ফান্ডামেন্টাল রাইটসটাকে সংবিধানে ইনসার্ট করানোর মাধ্যমে সংবিধান প্রণেতারা পলিটিক্যাল ডেমোক্রেসির ধারণাটাকে আপহোল্ড করেছেন। আমি মার্ক করছি, তোমরা ভালো করে খেয়াল করো, পলিটিক্যাল ডেমোক্রেসির ধারণাটাকে খেয়াল করেছেন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ফ্রিকোয়েন্টলি আসে, ভালো করে মনে করো। ফান্ডামেন্টাল রাইটসের ইনসার্ট করার মাধ্যমে আমাদের সংবিধান প্রণেতারা পলিটিক্যাল ডেমোক্রেসি অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রটাকে তুলে ধরেছেন। নেক্সট আমরা আসছি নতুন ফিচার, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা আমাদের সংবিধানের পার্ট 4-এ রয়েছে 36 থেকে 51 নম্বর ধারায়। আমি লিখে দিচ্ছি এখানে 36 to 51, 36 থেকে 51 নম্বর ধারায় এই ডাইরেক্টিভ প্রিন্সিপালটা রয়েছে। এবং এই যে 36 থেকে 51 নম্বর ধারা রয়েছে, এই ধারাগুলোকে আমরা আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সোশ্যালিস্টিক, গান্ধিয়ান অ্যান্ড লিবারেল ইন্টেলেকচুয়াল। এগুলো আমরা ইন ডিটেলস যখন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পড়বো তখন ডিসকাশন করব। দেখো আমরা আগে দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটস পলিটিক্যাল ডেমোক্রেসি এই ধারণাটাকে অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রের ধারণাটাকে আপহোল্ড করে। তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন ধারণাটাকে আপহোল্ড করে? ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণকারী রাষ্ট্র। এই বিষয়ে আমি একটা কেসের উল্লেখ করছি, 1980 সালে মিনার্ভা মিলস কেস। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা বিখ্যাত উক্তি করে, কি বলে যে আমাদের ভারতবর্ষের যে পুরো কনস্টিটিউশনটা রয়েছে মানে ভারতের সংবিধান, এটা ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতির উপর একটা ব্যালেন্সের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোনোটা বেশি কিংবা কোনোটা কম হলে কিন্তু সংবিধানের মূল অস্তিত্বটাই নড়ে যাবে। অর্থাৎ দুটোকেই আমাদের সমান রাখতে হবে, ফান্ডামেন্টাল রাইটসকেও সমান রাখতে হবে, ডাইরেক্টিভ প্রিন্সিপালকেও সমান রাখতে হবে। দেখো নেক্সট আমি যেটা পড়ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ। ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের ভারতবর্ষের যে মূল সংবিধান ছিল, মূল সংবিধান বলতে 26শে জানুয়ারি 1950, যেখানে 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টা শিডিউল ছিল, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিস 1975 সালে যখন এমার্জেন্সি চলছিল, যে সময় প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, সেই সময় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে আমাদের সংবিধানের পার্ট এতে আর্টিকেল 51A হিসেবে ইনসার্ট করা হয়। সংবিধানের পার্ট এ আর্টিকেল 51। দেখো এই যে ইনসার্টটা করানো হয়েছিল, এই কোন কমিটি রেকমেন্ড করেছিল? শরণ সিং কমিটি। যদি বলে কমিটির নামটা কি ছিল? শরণ সিং কমিটি। এবং 86 কটা ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে ইনসার্ট করানো হয়েছিল? 10টা। কিন্তু আমরা কটা জানি? এখন কটা আছে? 11টা। লাস্টেরটা 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। লাস্ট ফান্ডামেন্টাল ডিউটিসটা কিসের বিষয়? 6 থেকে 14 বছর বয়স্ক বাচ্চাদেরকে তাদের বাবা মায়েরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করবে, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, লাস্ট ফান্ডামেন্টাল ডিউটিস 11 নম্বর। এবং দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু আদালতে বিচারযোগ্য ছিল না, ঠিক ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মতোই ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। আদালতে বিচারযোগ্য এবং আদালতে বিচারযোগ্য নয়, দেখো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আদালতে বিচারযোগ্য, মানে হচ্ছে, দেখো ভালো করে শুনে নাও, মন দিয়ে শোনো, ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘন করে কেউ, সেটা যে হোক, কোনো স্টেট গভর্নমেন্ট হোক অথবা কোনো ব্যক্তি হোক, তাহলে তার বিরুদ্ধে আদালতে বিচার চাইতে যাওয়া যেতে পারে। কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল ডিউটিস যদি লঙ্ঘন করা হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আদালতে বিচার চাওয়া যেতে পারে না। এটাই নন জাস্টিসিয়েবল এবং জাস্টিসিয়েবলের ফারাক। নেক্সট আসছে আমি সেকুলার স্টেট। আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। দেখো, আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ কথাটা কিন্তু মূল সংবিধানে ছিল না, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান এনফোর্স হয়েছিল তখন সেকুলার স্টেট কথাটা ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল, সেখানে 3টে ওয়ার্ড যোগ করা হয়। একটা হচ্ছে একটা সেকুলার, একটা সোশ্যালিস্ট, একটা ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, এবং ইন্টিগ্রিটি মানে হচ্ছে অখণ্ডতা। এই 3টে ওয়ার্ড যোগ করা হয় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমাদের ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষ, ওই কথাটা ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম, এটা কিন্তু একটা পজিটিভ নোট বহন করে। পজিটিভ নোট মানে হচ্ছে একটা সুর, পজিটিভ অর্থাৎ ধনাত্মক, মানে হচ্ছে একটা পজিটিভ। পজিটিভ কথাটা আমি কেন বলছি? পজিটিভ কথাটা আমি এই কারণেই বলছি যে আমাদের ভারতবর্ষের যে সরকার, রাষ্ট্র, সে কোনো বিশেষ ধর্মকে তুলে ধরবে না, তার চোখে সমস্ত ধর্মই সমান। এবং এই সেকুলার স্টেটটা এস্টাবলিশ করার জন্যই আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতারা কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশন, যেটা কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল, কাউন্সিল অ্যাক্ট 1909 এর মাধ্যমে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এবং 1935 এর মাধ্যমে, যেটাকে বাড়ানো হয়েছিল। এই কমিউনাল রিপ্রেজেন্টেশনটাকে কিন্তু অ্যাবলিশ করা হয়, মানে বাতিল করা হয়, এবং তার পরিবর্তে পিছিয়ে পড়া জাতিদের জন্য সিট রিজার্ভের ব্যবস্থা করা হয়। নেক্সট গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। আজকের ভারতবর্ষে যার বয়স 18 বছর সে ভোটদানের অধিকারী। এটা দেখে এটা সরকার দেখবে না যে সে কোন কাস্ট থেকে বিলং করে, সে কোন রিলিজিয়ান থেকে বিলং করে, অথবা সে কোন জেন্ডারের, মানে পুরুষ কিংবা মহিলা, তার শিক্ষাগত যোগ্যতা কত দূর, তার সম্পত্তির পরিমাণ কত দূর, এসব কিছু দেখবে না। তার যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে সে ভোট দিতে পারবে। দ্যাট ইজ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এবং এইটা কিন্তু ভারতবর্ষের সংবিধান যখন প্রথম প্রণয়ন হয়েছিল তখন কিন্তু বয়সটা ছিল 21 বছর। 1989 সালে 61তম সংবিধান সংশোধন দ্বারা, 1988 সালের 61তম সংবিধান সংশোধন দ্বারা 1989 সালে 21 থেকে বয়সটা কমিয়ে কত করে দেওয়া হয়? বয়সটা করে দেওয়া হয় 18 বছর। নেক্সট দেখো, এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সংবিধান প্রণেতারা কোন জিনিসটাকে তুলে ধরেছিল? ফান্ডামেন্টাল রাইটসের মাধ্যমে পলিটিক্যাল ডেমোক্রেসিকে তুলে ধরেছিল। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে ওয়েলফেয়ার স্টেট ধারণাটাকে আপহোল্ড করেছিল। তাহলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কোন ধারণাটাকে আপহোল্ড করেছিল? ইউনিভার্সাল অ্যাডাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেগুলো বলছি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সংবিধান প্রণেতারা প্রেস্টিজ, সাধারণ মানুষের যে প্রেস্টিজ, সাধারণ মানুষের যে সেলফ রেসপেক্ট, যে আমিও ভোট দিতে পারি, ভারতবর্ষে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে সেটাতে আমি অংশগ্রহণ করতে পারি, সেলফ রেসপেক্ট, প্রেস্টিজ কাদের? কমন পিপলদের, এটা তুলে ধরেছিল। ইকুয়ালিটি মানে সাম্যের অধিকারকে তুলে ধরেছিল, এবং পিছিয়ে পড়া শ্রেণীদের স্বার্থ সংরক্ষণের জন্য অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির অস্তিত্ব হয়েছিল আমাদের ভারতের সংবিধানে। একটা মহান ধারণা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ যার বয়স 18 বছর সে ভোট দিতে পারবে। নেক্সট বৈশিষ্ট্য, এবং তারপরের বৈশিষ্ট্যগুলোকে আমি তোমাদের একটা শর্টের মাধ্যমে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাম আদার্স ফিচার্স। দেখো, ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমাদের ভারতের যে পুরো সংবিধানের যে বিভিন্ন সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা রয়েছে। এটা আমি আলাদা একটা সেপারেট ভিডিও করবো এর উপরে। নেক্সট হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। দেখো,
368 নম্বর ধারা বলে পার্লামেন্ট কিন্তু সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করতে পারে। ফ্লেক্সিবিলিটি। হোয়াট ইজ রিজিডিটি? বেসিক স্ট্রাকচারের উপর হাত দিতে পারবে না, অর্থাৎ ওই ক্ষেত্রে সংবিধান প্রণয়ন করতে পারবে না পার্লামেন্ট। বেসিক স্ট্রাকচার। নেক্সট দেখো সিঙ্গেল সিটিজেনশিপ, এটা আমরা আগেই দেখলাম। নেক্সট ফিচার দেখো সাম ইন্ডিপেন্ডেন্ট বডিজ, এটা আমরা একটু ভালো করে বুঝি চলো। দেখো আমাদের ভারতবর্ষে 3টে ইন্ডিপেন্ডেন্ট বডি তো রয়েছেই, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। লেজিসলেটিভ মানে হচ্ছে আইন বিভাগ, এক্সিকিউটিভ মানে হচ্ছে শাসন বিভাগ, জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। এই 3টে ইন্ডিপেন্ডেন্ট বডি ছাড়াও আর 4টে ইন্ডিপেন্ডেন্ট বডির উল্লেখ রয়েছে আমাদের ভারতের সংবিধানে। ইলেকশন কমিশন 324 আর্টিকেল, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এই 4টেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। নেক্সট দেখো এমার্জেন্সি প্রভিন্সেস, অর্থাৎ ভারতবর্ষে যখন এমার্জেন্সি জারি হবে 352 নম্বর আর্টিকেল, 356 নম্বর আর্টিকেল, 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে, তখন কিন্তু রাজ্যের কোনো আইন সেখানে চলবে না, কেন্দ্র যেটা বলবে সেটাই হবে। এমার্জেন্সি প্রভিন্সেস, এটাও একটা বৈশিষ্ট্য আমাদের ভারতের সংবিধানে। 3 টায়ার গভর্নমেন্ট। দেখো 2টো টায়ার তো আগেই ছিল, সংবিধান যখন প্রণয়ন হচ্ছে অর্থাৎ 26 জানুয়ারি 1950, এই সময় তো 2টো ধারা ছিল, একটা হচ্ছে কেন্দ্রে মানে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট। 2 টায়ার। 3 টায়ার কি দেখো 73rd এবং 74th 1992 সালে এই দুটো সংবিধান সংশোধনের মাধ্যমে লোকাল গভর্নমেন্টকে যোগ করা হয়, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি যোগ করার সাথে সাথে লোকাল গভর্নমেন্টের ধারণাটা সংবিধানে ইনসার্টেড হয়ে গেল, তার মাধ্যমে 3টে টায়ার হয়ে গেল, অর্থাৎ 3 টায়ার। দেখো আমি এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে কেন্দ্র, একটা রাজ্য, একটা লোকাল গভর্নমেন্ট যেখানে থাকছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস। আই হোপ আই এম ক্লিয়ার। নেক্সট হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস। 97তম সংবিধান সংশোধন ধারা, যেটা 2011 সালে হয়েছিল, তাই 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা সংবিধানে এটা ইনসার্টেড করা হলো যে আজকের থেকে অর্থাৎ 2011 সালে 97তম সংবিধান সংশোধন থেকে কোঅপারেটিভ সোসাইটিসদের উপরও রাষ্ট্র জোর দেবে এবং তাদের উন্নতি সাধনের জন্য চেষ্টা করবে। আশা করছি আজকের লেসনটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা পুরো ব্যাপারটা উপলব্ধি এবং বুঝতে পেরেছো। সেশনটা ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইবের আমার প্রয়োজন, তোমরা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে লাইক করো এবং তোমাদের নিয়ার এবং ডিয়ার ওয়ান্সের সাথে যাদের মনে করছো যারা উপকার পাবে এই লেসনটা দেখে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।